বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা ভালোই আছো এবং করোনা মহামারীতেও শিক্ষা গ্রহণে কোনো ব্যাঘাত ঘটছে না। সকল শিক্ষার্থীবৃন্দের উদ্দেশ্যে তোমাদের সুন্দর জীবন, তোমাদের সুন্দর ভবিষ্যৎ এবং তোমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যর নিরাপত্তা কামনা করছি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও A2I এর পরিচালনায় স্বল্পমেয়াদী কোর্স ইন্টেরিয়র ডিজাইন পরিচালনা করছি আমি, SM শিফাত আহমেদ। ইনস্ট্রাক্টর, মন্টেজ পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা ইন্টেরিয়র ডিজাইনের উপরে দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের অভ্যন্তরীণ সাজসজ্জা অর্থাৎ ইন্টেরিয়র ডিজাইন কোর্সটি শুরু করার পূর্বে আমাদের জানা উচিত পাঠ্যক্রমের উদ্দেশ্যটা কী। আমরা এই কোর্সটি পাঠ্যক্রম করে কি জানতে পারবো। আমরা এই কোর্সটি করার মাধ্যমে অঙ্কনের দক্ষতা অর্জন করব, অর্থাৎ কীভাবে অঙ্কন করতে হয় সেই ব্যাপারে আমাদের সম্যক জ্ঞান আসবে। আমরা সাইট পরিচালনা কিভাবে করব, অর্থাৎ তদারকি কিভাবে করব সেই ব্যাপারেও আমাদের স্বচ্ছতা আসবে, স্বচ্ছ ধারণা আসবে। আমাদের সাইটে তাৎক্ষণিকভাবে কোন ধরনের সময় কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন পড়বে সেই ধরনের দক্ষতাও আমরা ইনশাল্লাহ অর্জন করব। পরিকল্পনা এবং সময়সূচি সম্পর্কেও আমাদের দক্ষতা অর্জন করব, অর্থাৎ কোন কাজ করার জন্য কি পরিমাণ সময় লাগবে এবং কোন কোন স্টেপে কিভাবে আগাতে হবে, অর্থাৎ কোন কাজ আগে করতে হবে কোন কাজ পরে করতে হবে অভ্যন্তরীণ সাজসজ্জার সময়, সেগুলোকে আমরা তদন্তের মাধ্যমে তদারকির দক্ষতা অর্জন করে অঙ্কন শিখে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সম্ভাব্য ব্যয় অনুমান করে কাজ শুরু করতে পারব। পূর্ববর্তী ক্লাসে আমরা যা শিখেছিলাম, নকশা কিভাবে তৈরি করতে হয়, অঙ্কন করার জন্য অর্থাৎ নকশার সাথে কি কি উপাদানের সম্পৃক্ততা আছে, নকশার উপাদানগুলো কি কি এবং ইন্টেরিয়র ডিজাইন করার জন্য প্রাথমিক নিয়মগুলো কি। আমরা আজকে জানব পরিমাপ, দ্য মেজারমেন্ট, এবং আরও জানব আর্কিটেকচারাল ক্রিয়াকলাপ। মেজারমেন্টের প্রথমে হচ্ছে স্কেল, যেটি হচ্ছে মেজারমেন্টের প্রথম একটি অংশ। স্কেল এমন একটি বিষয় যাকে ব্যবহার করে বৃহৎ একটি বস্তুকে ক্ষুদ্র আকারে অঙ্কন করে দর্শককে বোঝানো সক্ষম হতে পারি, আবার অনেক ক্ষুদ্র একটি বস্তুকে অঙ্কন করে অনেক বৃহৎ আকারে দেখানো যেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্কেলের কাজ করার পূর্বে আমরা গতকালকে কিছু স্কেল চিনেছিলাম। আমি ফিট স্কেল, ইঞ্চি স্কেল, মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার, বিভিন্ন এককে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা স্কেলকে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের যখন যেই ধরনের ডিজাইনে যেই ধরনের মাপ দরকার আমরা সেই ধরনের এককের স্কেল ব্যবহার করব। আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই আমরা কখন কোন স্কেল ব্যবহার করব, তবে আমরা আমাদের প্রয়োজনের সুবিধা অনুযায়ী আমরা স্কেলকে নির্বাচিত করব। যেমন ধরো, আমাদের যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয় অঙ্কনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা মিলিমিটার কিংবা সেন্টিমিটার কিংবা ইঞ্চিতে আমরা মাপ নিতে পারি। আমাদের মাঝারি আকারের কোনো কিছু কিংবা প্রচলিত যে বিষয়গুলো আমরা মাপি, কখনো আমরা ফুট ব্যবহার করি, কখনো আমরা মিটার ব্যবহার করি। আবার বৃহৎ আকারের, যেমন আমরা যদি সড়কের কাজ করি কিংবা রেলপথের কাজ করি, নদীপথের কাজ করি, তখন আমরা কিলোমিটার
এককও ব্যবহার করতে পারি। এছাড়া আরও অনেক একক আছে, আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। অর্থাৎ দুটি দূরত্বের ভেতর যে কোনো দুটি স্টেশনের মাঝে আমরা যে মেজারমেন্টটি মাপবো, অর্থাৎ এই একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টের মধ্যখানে যে গ্যাপটি থাকবে, এটাকে মাপার জন্য আমরা স্কেল ব্যবহার করতে পারি, কিংবা অঙ্কন করার জন্য আমরা স্কেল ব্যবহার করতে পারি। স্কেল দুটি ভাষা বহন করবে। এক হচ্ছে আমাদেরকে এখানে দেখাচ্ছে এই বস্তুটির দূরত্ব কতটুকু, এবং আবার আরেকটি মাপ দেখাচ্ছে আমাদেরকে এই স্কেল 1 সেন্টিমিটার সমান 10 ফিট। অর্থাৎ এখানে প্রতি একক কনভার্ট করে দেখানো আছে, অর্থাৎ প্রতি 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 ফিট। তার মানে এখানে যদি 14 সেন্টিমিটার থাকে, তার মানে এখানে এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 140 ফুট। তো আমাদেরকে এটাও স্কেলই বলে দিচ্ছে। আবার কখনো যদি আমাদের এখানে মাপ না দেয়া থাকতো, সেটাও আমাদের স্কেলে ড্রয়িং না করে সেটা আমাদেরকে নট টু স্কেল, অর্থাৎ বিনা মাপে অঙ্কন করা অথবা ফ্রি হ্যান্ডে ড্রয়িং, খালি হাতে অঙ্কন করা হতো। আমাদের মেজারমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রূপান্তর করা। তার আগে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, আমার কথা যদি শুনতে অসুবিধা হয় কিংবা আমার যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয়, তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের কমেন্টস নিয়মিত দেখা হবে এবং চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। আমরা কিছুক্ষণ আগে ফুট কিংবা মিলিমিটার কিংবা ইঞ্চি বিভিন্ন মাপে কিভাবে বিভিন্ন সময় ব্যবহার করা হয় সেগুলো শুনলাম, কিন্তু এখন দেখব আমরা একটা মাপ থেকে আরেকটা মাপে কিভাবে কনভার্ট করব। এখানে কিছু একক দেয়া আছে, যেমন দেখো এখানে 1 ফুট সমান 12 ইঞ্চি। অর্থাৎ আমরা যদি কখনো কোনো কিছুকে ইঞ্চিতে মাপি, আমরা তখন সেটাকে ফুটে কনভার্ট করতে পারবো। যদি আমরা ফুটে মাপি, আমরা চাইলে এই এককে ইঞ্চিতেও কনভার্ট করতে পারবো। অনুরূপভাবে যদি আমরা মিটারে দেখি, 1 মিটার সমান 3.28 ফুট। অর্থাৎ 1 ফুট সমান যেমন 12 ইঞ্চি, তেমনি 1 মিটার সমান হচ্ছে 3.28 ফুট। আমরা এখানে খুব সহজেই মাল্টিপ্লাই করে আমাদের প্রয়োজনীয় এককে কনভার্ট করে নিতে পারবো, অর্থাৎ রূপান্তর করে নিতে পারবো। আবার আমরা যদি দেখি 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000 মিটার সমান 1 কিলোমিটার, আবার 1 মিটার সমান 3.28 ফুট। আমরা আমাদের প্রয়োজন মতো এগুলো ব্যবহার করব। 1 সেন্টিমিটার থেকে যদি আমরা ইঞ্চিতে নিতে চাই, অর্থাৎ এখানে সেন্টিমিটার, আমরা যদি ইঞ্চিতে নিতে চাই 0.39 ইঞ্চি, তার মানে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 3.9 ইঞ্চি। আরও অনেকগুলো একক আছে। বিষয় হচ্ছে এটাই যে আমরা যদি ফুটে কোনো কিছু অঙ্কন করি, তার মানে এটা না যে আমরা ইঞ্চিতে নিতে পারবো না, কিংবা মিটারে নিতে পারবো না, কিংবা কিলোমিটারে নিতে পারবো না। আমরা যদি একটা কিছু কিলোমিটারে নিয়ে আসি, আমরা সেটাকে মিলিমিটারেও নিতে পারবো, ইঞ্চিতেও নিতে পারবো, ফুটেও নিতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী। আমাদের এখানে আরও বেশ কিছু মাপ দেওয়া আছে। ইঞ্চির একক, অর্থাৎ 1 ইঞ্চিতে কত ফিট, ইয়ার্স, মাইলস, নটিক্যাল মাইলস, লাইট ইয়ার্স, সেন্টিমিটার্স, মিটার্স অ্যান্ড কিলোমিটার্স। অর্থাৎ 1 ইঞ্চিকে এখানে কনভার্ট করে দেখিয়ে দেওয়া আছে যে 1 ইঞ্চির সাথে ফিট, ইয়ার্ড, মাইলস, নটিক্যাল মাইলস এদের সাথে কতটুকু ব্যবধানের সম্পর্ক। অর্থাৎ কনভার্ট করতে চাইলে কিভাবে মাল্টিপ্লাই করে কিংবা কত এককে মাল্টিপ্লাই করে বের করতে হবে। মেজারমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দূরত্ব। আমরা সাইটের একটি স্টেশন থেকে অন্য একটি স্টেশনে মাপার জন্য, অর্থাৎ দূরত্ব নির্বাচনের জন্যই আমরা স্কেল ব্যবহার করি কিংবা ফিতা ব্যবহার করি। এখন সেটা যদি একটি সড়কের হয়, কিংবা রেলপথের হয়, কিংবা একটি এলাকার হয়, কিংবা একটি দেশের হয়, কিংবা একটি বিশ্বের হয়, তখন আমরা কি করব? তখন আমরাও কোনো একটি একক স্কেলকে ব্যবহার করব। সেটা কিলোমিটার ব্যবহার করতে পারি, মিটার ব্যবহার করতে পারি,
কিংবা অন্য কোনো একক আমরা ব্যবহার করতে পারি, করে আমরা বিন্দু থেকে বিন্দু অর্থাৎ একটি এলাকার একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত, তার থেকে আরেকটি বিন্দু পর্যন্ত সম্পূর্ণ অংশকে আমরা একক এককে মেপে যখন আমরা একটি কাগজে অর্থাৎ একটি ট্রেসিং পেপার কিংবা আর্ট পেপার কিংবা একটি সফটওয়্যারের মাধ্যমে আমরা যখন পুরোটুকু অনুলিপি তৈরি করব, তখন সেটাকে একটি দূরত্ব দেখানোর জন্য একক ব্যবহার করতে হবে, যেই এককে আমরা মেজারমেন্ট করেছি, স্কেলে কনভার্ট করেছি। তো একক যেমন থাকবে আবার স্কেলে কনভার্ট করেও দেখাতে হবে, কেননা এই নির্দিষ্ট একটি এলাকা, ধরো 1000 কিলোমিটার, 1000 বর্গ কিলোমিটার একটি এলাকাকে আমরা চাইলেই একটি এলাকার একটি কাগজে মানচিত্রতে তুলতে পারবো, কিন্তু তখন আমাদেরকে একটু পূর্বের চিত্রে যেতে হবে। দেখো যে স্কেল 1 সেন্টিমিটার সমান 10 ফিট, তখন হয়তো এমন থাকবে যে 1 ইঞ্চি সমান 1000 ফিট কিংবা 1 ইঞ্চি সমান 10,000 ফিট, এরকম একটা কনভার্সন থাকবে, যেখানে ছোট্ট একটি স্কেলের মাধ্যমে নোট দেওয়া থাকবে। তো আমরা এলাকার একটি দূরত্বকেও কিভাবে বের করতে পারবো, কিংবা এলাকার কোনো একটি চিত্র অর্থাৎ এলাকার মানচিত্রকে আমরা কিভাবে পড়তে পারবো, ছোট্ট করে নিচে দেয়া থাকবে তথ্য, আমরা সেই তথ্যের আলোকে মানচিত্রটাকে পড়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, অনুগ্রহ করে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা নতুন আরেকটি বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে আর্কিটেকচারাল ক্রিয়াকলাপের বিশদ, অর্থাৎ ডিটেলস অফ আর্কিটেকচারাল ফাংশন। আমরা জানি আর্কিটেকচার শব্দের অর্থ হচ্ছে স্থাপনা, আর্কিটেকচারাল স্থাপনা, স্থাপত্যবিদ্যা। আমরা স্থাপত্যবিদ্যা সম্পর্কে কেন জানব? আমরা ইন্টেরিয়র করার জন্য স্থাপত্যকে আমাদের জানতেই হবে, কেননা আমরা স্থাপত্যকে কেন্দ্র করে, স্থাপনাকে কেন্দ্র করে ইন্টেরিয়র ডিজাইন করব। ইন্টেরিয়র ডিজাইন অর্থ হচ্ছে, মনে করিয়ে দিতে চাই, অভ্যন্তরীণ সাজসজ্জা, অর্থাৎ কোনো একটি স্থাপনার ভেতরে অভ্যন্তরীণ সাজসজ্জা করার জন্যই আমরা এই অধ্যায়টি অনুশীলন করছি। তো একটি স্থাপনার ভেতরে কি কি থাকতে পারে, স্থাপনা কি, কিংবা কোন ধরনের কাজে কোন ধরনের স্থাপনা ব্যবহার করা হয়, এটা আমাদেরকে জানা খুবই জরুরি। তো আমরা বন্ধুরা এখন সেটাই জানব যে আর্কিটেকচারাল ক্রিয়াকলাপের বিশদ। বিল্ডিংয়ের ধারণা সম্পর্কে জানবো আমরা, বিল্ডিংয়ের প্রকার সম্পর্কে জানবো, বিল্ডিংয়ের উপাদান, বিল্ডিং ডিজাইনের লোড, ফাউন্ডেশনের রাজমিস্ত্রির প্রস্তর, যৌগিক রাজমিস্ত্রি এবং গহ্বর প্রাচীর। আমরা শুরু করি। ভবন বা ইমারত, অর্থাৎ ভবন বলতে কাঙ্ক্ষিত সহায়তা কেন্দ্র, আশ্রয় উপযোগী অথবা ধারাবাহিকভাবে অধিকার রক্ষার উপযোগী মানুষ্য নির্মাণ যে কোনো ধরনের অবকাঠামো ও অট্টালিকা বোঝায়, অর্থাৎ মানুষকে সহায়তা করে, মানুষের আশ্রয়ের জন্য মানুষের নির্মিত বিভিন্ন উপাদানের দ্বারা অথবা বিভিন্ন উপাদানের সংমিশ্রণে তৈরি কোনো অট্টালিকাকেই অথবা স্থাপনাকেই ভবন বলবো। আচ্ছা, ভবন বা ইমারত, ইমারত আমাদের প্রয়োজনের উপরে নির্ভর করে আমরা ইমারত তৈরি করি। তো এখন দেখি কত প্রকারের ইমারত আমরা ব্যবহার করি। দেখা যাচ্ছে এখানে টাইপস অফ বিল্ডিং, অর্থাৎ ইমারতের ধরন: আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, শিক্ষা ভবন, প্রাতিষ্ঠানিক ভবন, সমাবেশ ভবন, শিল্প ভবন। এছাড়াও আরও বহুল ব্যবহৃত আছে মাল্টি লেভেল গাড়ি পার্কিং, মার্কেন্টাইল ভবন, স্টোরেজ ভবন, পাইকারি ভবন, জমি জমার মিশ্র ভবন, বিপজ্জনক ভবন, বিচ্ছিন্ন ভবন, আধা বিচ্ছিন্ন ভবন, ঘিচিঘিচি বস্তি। এছাড়া অনিরাপদ ভবন সহ আরও অনেক বিশেষ ভবন আমরা নির্মাণ করে থাকি আমাদের প্রয়োজনের উপরে নির্ভর করে। আমরা কিছু একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আবাসিক ভবনটা কি? আবাসিক ভবনটা হচ্ছে মানুষের বসতি,
অর্থাৎ মানুষ বসবাসের জন্য যে ভবনগুলো তৈরি করে, নিদ্রার জন্য, বিশ্রামের জন্য যে ভবন তৈরি করে, সেটা হচ্ছে আবাসিক ভবন। আমরা বেশ কিছু ফিগার দেখতে পাচ্ছি, সবগুলোই আবাসিক ভবন। বিভিন্ন রকমের ফিগার দেখার কারণ হচ্ছে মানুষ তার প্রয়োজনের উপরে, সামর্থ্যের উপরে এবং স্থানের উপরে নির্ভর করে বিভিন্ন রকমের বাড়ি ব্যবহার করে থাকে। যেমন কখনো একটি পরিবার একক বাড়ি ব্যবহার করে থাকে, যাকে একক পরিবারের বাড়ি বলে। অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট বাড়ি, মেস, হোস্টেল, নিম্নবিত্তের বাড়ি, আবাসিক হোটেল, এছাড়া আরও বিভিন্ন রকমের ভবন তো আছেই। তবে আবাসিক বাড়ি বলতে আমরা এই বাড়িগুলোকে বলে থাকি। এছাড়া বাণিজ্যিক ভবন, বাণিজ্যিক ভবন যদি বলি আমরা, যেমন বিভিন্ন সময় আমরা অফিস কিংবা ছোট দোকান অথবা বাজার, বড় দোকান অথবা বড় বাজার, যেমন শপিং মল কিংবা সুপার মল, সুপার শপ, আমরা বিভিন্ন রকমের নামেই ডেকে থাকি। আবার নিত্য প্রয়োজনীয় অন্যান্য সেবাদায়ক যেসব অফিসগুলো আছে কিংবা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোও বাণিজ্যিক ভবনের ভেতরেই পড়বে। এরপরে আমরা দেখি শিক্ষা ভবন, অর্থাৎ শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এইসব হচ্ছে, কিংবা লাইব্রেরি, কিংবা তাদের বিশ্রামাগার, তাদের ল্যাবরেটরি, সব কিছু হচ্ছে শিক্ষা ভবনের অন্তর্ভুক্ত। সমাবেশ ভবন, সমাবেশ ভবন হচ্ছে আমরা বলি অ্যাসেম্বলি ভবন। বৃহৎ আকারের সমাবেশ, এটা হসপিটালে থাকতে পারে, অডিটোরিয়ামে থাকতে পারে, বিভিন্ন একটা থিয়েটারে থাকতে পারে, অর্থাৎ মিলনায়তন, যেখানে অনেক লোকের সমাগম একসাথে হয়, কিংবা কমিউনিটি ক্লাব হতে পারে। তো আমি এখানে একটি আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের ছবি দেয়া আছে, এটাও একটি সমাবেশ ভবন, যেটাকে আমরা পার্লামেন্ট বলে থাকি। বন্ধুরা, এটিকে দেওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে, আমি এই উদাহরণটি তোমাদেরকে এই জন্য শেয়ার করতে চাই যে এই স্থাপনাটির, দুঃখিত, এই স্থাপনাটির যিনি স্থপতি, তার নাম হচ্ছে লুই আই কান, এবং এই স্থাপনাটি বিশ্বের ভেতরে অন্যতম একটি স্থাপনা। এর সৌন্দর্য, দৃষ্টিশৈলী এবং এর অভ্যন্তরীণ সাজসজ্জার জন্যও বটে। তোমরা নিশ্চয়ই জানো যে এই পুরো সংসদ ভবনে ঠিক মাঝখানে কতগুলো কলাম আছে, মাত্র একটি, এবং কতগুলো বিম আছে, তা হচ্ছে মাত্র 30টি। তো তোমরা এর ভেতরে আরও অনেক মজার মজার তথ্য জানতে পারবে। নিশ্চয়ই আমি সময় পেলে পরবর্তীতে তোমাদেরকে আরও জানানোর চেষ্টা করব, এবং তোমরাও সম্ভব হলে এর অভ্যন্তরীণ বিষয়গুলো দেখার চেষ্টা করবে। তবে এর ভিতরে আমরা বিগত ক্লাসে পড়েছিলাম যে একটি ফর্ম কিংবা একটি ত্রিভুজ কিংবা একটি লাইন কিংবা একটি কালার ব্যবহার করে আমরা কিভাবে কম্পোজিশন করা যায়, কিংবা এগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে ড্রয়িং করি, এটা খুব উত্তম একটি উদাহরণ আমাদের সামনে আছে এখন, যেখানে কিছু সার্কেল ব্যবহার করা আছে, কিছু ট্রায়াঙ্গেল ব্যবহার করা আছে, কিছু স্কোয়ার ব্যবহার করা আছে, কিছু সিলিন্ডার ব্যবহার করা আছে, বিভিন্ন কিছু কালার আছে, তারপর হচ্ছে এখানে রিদম আছে, বিভিন্ন কিছু সংমিশ্রণে এই স্থাপনাটা তৈরি হয়। একই সাথে এর ভেতর অনেকগুলো বিষয় দৃষ্টিগোচর হচ্ছে আমাদের চোখের সামনে। তো আমার মনে হয় এটি তোমাদের জন্য বুঝতে অনেক বেশি সহায়ক হবে। তবে তোমরা এটির ব্যাপারে নিজেরাও একটু পড়াশোনা করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে ক্লাসের শেষে কিছু রেফারেন্স বইয়ের তথ্য দেব, যেগুলো পড়লে তোমরা ইন্টেরিয়র ডিজাইনের উপরে আরও অনেক বেশি দক্ষতা অর্জন করতে পারবে। তারপর আমরা জানব বিল্ডিং ডিজাইনের লোড, অর্থাৎ অ্যাজ ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে
আমাদেরকে বিল্ডিং ডিজাইনের লোড অ্যানালাইসিস করার প্রয়োজন খুব বেশি পড়বে না, তবে আমাদেরকে জানা অবশ্যই লাগবে। কেননা আমরা যে ডিজাইন করব, আমরা যেই ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করব, তার যে পরিমাণ লোড থাকবে তা এই স্থাপনা বহন করতে সক্ষম কিনা, কিংবা কোন ধরনের স্থাপনায় কোন ধরনের লোড আমরা দিতে পারি, এটা আমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন। তো এই কারণে আমরা জানব যে বিল্ডিং ডিজাইনে লোড কিভাবে ডিস্ট্রিবিউট হয় এবং কোন ধরনের বিল্ডিংয়ে কোন ধরনের লোড পড়ে। অর্থাৎ একটি হসপিটালে ব্যবহারকারীদের যে লোড একটি বাণিজ্যিক ভবনে ব্যবহারকারীদের অথবা ব্যবহারের লোড ইমারতের উপরে এক পরিমাণ পড়ে না। অর্থাৎ আবার এলাকা ভিত্তিক দেখা যায় যে ইমারতের সক্ষমতা তৈরির জন্য কিংবা ইমারতের ভিত্তিও বিভিন্ন রকম হয়ে থাকে, ভিত্তির ডিজাইনও বিভিন্ন রকম হয়ে থাকে। আবার দেখা যায় যে এলাকা ভিত্তিক ওয়াইন্ড লোড, অর্থাৎ বাতাসের কারণেও ডিজাইনে লোডের কারণে ডিজাইনের পরিবর্তন আসে। তো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জেনে রাখা ভালো। তারপর আমরা জানব নির্মাণে রাজমিস্ত্রি, অর্থাৎ ব্রিকের গাঁথুনি ও প্রস্তর রাজ। রাজ সাধারণত দুই প্রকারের, এক হয়ে থাকে ব্রিকের দ্বারা, আরেক হচ্ছে স্টোনের দ্বারা, অর্থাৎ পাথরের দ্বারা। এক আমরা মাটি, পোড়ামাটির ইট ব্যবহার করি, বিভিন্নভাবে ব্লক ব্যবহার করি বিভিন্ন সময় প্রয়োজনের উপরে নির্ভর করে। তো স্বাভাবিকভাবে আমরা এই দুটি ভাবেই বলতে পারি যে রাজমিস্ত্রি হচ্ছে একটি ইট বা পাথরের নির্মাণ শিল্প, যা দুটি ধরনের গাঁথনিতে ব্যবহার করা হয়। বিল্ডিং এর উপাদান, একটি ইমারতে ভেতরে কি কি উপাদান থাকে আমরা সেগুলোকে জানব। অর্থাৎ ছাদ থাকে, রুফ প্রাচীর যেটাকে বলে প্যারাপেট, লিন্টেল কলাম, দেয়াল, মেঝে, সিঁড়ি, ভিত্তি অর্থাৎ ফাউন্ডেশন, যেটা ইমারতের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সকল ভূমিকার ভেতরে, এবং আরো অনেক কিছু। আমরা আজকে ভিত্তি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সাধারণত সকল ইমারতের ভূমির নিচের অংশে, অর্থাৎ যে অংশটি দেখা যায় না, স্বাভাবিকভাবে আমরা সেটাকে ভিত্তি বলতে পারি। অর্থাৎ কাঠামো সর্বনিম্ন অংশকে আমরা ভিত্তি বা বুনিয়াদ বা ফাউন্ডেশন বলতে পারি। ভিত্তি সাধারণত দুই প্রকার, এক হচ্ছে গভীর ভিত্তি, আরেক হচ্ছে দ্বিতীয় অগভীর ভিত্তি। গভীর ভিত্তি আমরা কোনটাকে বলবো এবং অগভীর ভিত্তি আমরা কোনটাকে বলবো, এটা হচ্ছে প্রয়োজনের উপরে নির্ভর করবে। অর্থাৎ যদি আমাদের ফুটিং অর্থাৎ ভিত্তির প্রস্থ গভীরতা থেকে কম হয়, তখন সেটাকে আমরা বলবো অগভীর ভিত্তি, এবং যদি আমাদের গভীরতা বেশি হয় ভিত্তির প্রস্থর থেকে, তখন সেটাকে আমরা বলবো গভীর ভিত্তি। সাধারণত যে ধরনের ইমারত অতিরিক্ত লোড উৎপন্ন হয়, অতিরিক্ত ভার বহন করার প্রয়োজন হয়, কিংবা সয়েলের কন্ডিশন খুবই খারাপ হয়, অর্থাৎ সয়েলের কন্ডিশন ইমারতের ওজন নিতে অপারগতা প্রকাশ করে সয়েল টেস্টের রিপোর্টে, তখন অগভীর ভিত্তি স্থাপন করা হয়। গভীর ভিত্তি স্থাপন করা হয়, এবং স্বাভাবিকভাবে যদি সয়েল লোড নিতে সক্ষম হয়, সেক্ষেত্রে আমরা অগভীর ভিত্তি স্থাপন করে থাকি। আমরা একটি মজার বিষয় জানবো এখন, গহ্বর প্রাচীর অর্থাৎ ক্যাভিটি ওয়াল, যেটাকে বলা হয় ফাঁকা দেয়ালও বলা হয়। অর্থাৎ এটি এমন একটি দেয়াল যেটি আসলে একটি দেয়াল না, যেটি আসলে দুটি দেয়াল। অর্থাৎ ইমারতের কোনো একটি অংশে কিংবা কোনো একটি পাশে দুটি দেয়াল তৈরি করা হয় পাশাপাশি, যা এই দুটি দেয়ালের মাঝখানে ফাঁকা অংশ রাখা হয়, অর্থাৎ ভেতরে বাতাস ভর্তি থাকে। এই দেয়ালটি তৈরি করার কারণে বাহিরের থেকে প্রচুর পরিমাণ তাপ ভেতরে আসতে পারে না,
অর্থাৎ গহ্বর প্রাচীর হলো এক ধরনের প্রাচীর যার মধ্যে ফাঁকা অংশ থাকে। এই প্রাচীর অন্য শক্ত প্রাচীর থেকেও ভালো তাপ রোধ করে। অর্থাৎ বিভিন্ন রকমের শক্ত প্রাচীর তৈরি করা থেকেও এই ফাঁকা দেয়াল তাপ প্রতিরোধে বেশি বেশি ভূমিকা রাখে। এর ভেতরের অংশে ফাঁকা থাকায় সর্বদা বায়ুপূর্ণ থাকে এবং যেই কারণে বাহ্যিক তাপকে প্রতিরোধ খুব সহজেই করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা স্থাপত্য কার্যাবলীর দ্বিতীয় অংশ অর্থাৎ আমাদের যে অংশগুলো বাদ আছে, যেমন কলাম, বিম কিংবা গ্রেড বিম কিংবা প্যারাপেট কাকে বলে কিংবা লিন্টেল কোন অংশ এবং এগুলোর ব্যবহার কি এবং এগুলোকে আমরা ইন্টেরিয়র ডিজাইনের ভেতরে কিভাবে সুন্দরভাবে নান্দনিক দৃষ্টিনন্দনভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়গুলোকে জানার চেষ্টা করব। পরবর্তী ক্লাস শুরু হবে আগামী রবিবার বিকেল ঠিক 4:30টায় এই ওয়েবসাইটেই। ঠিক আমরা আজকে যেভাবে ক্লাস করছি, ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে ভিজিট করো জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে অর্থাৎ www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সমাপ্তি।